আমি মোহাম্মদ রাহান ফেরদৌস বর্তমানে পড়াশোনা করছি রংপুর মেডিকেল কলেজে। আজকে আমরা যে জিনিসটা সমাধান করার চেষ্টা করব বা যে টপিকটা কভার করার চেষ্টা করব, আমরা গতদিনে ডাইজেস্ট নিয়ে আলোচনা করেছি এবং ডাইজেস্টের উপর ভিত্তি করে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের যে এমসিকিউগুলো আছে, অনুশীলনের এমসিকিউ, সেই অনুশীলনী এমসিকিউগুলো আমরা কভার করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল দেখি কী লেখা আছে। প্রথম প্রশ্নতে আছে যে স্বর্ণপাত পরীক্ষায় পদার্থর প্রলেপন থাকে কোনটির? আমরা জানি স্বর্ণপাত পরীক্ষার ক্ষেত্রে জিঙ্ক সালফাইডের প্রলেপন দেয়া থাকে এবং জিঙ্ক সালফাইড এটা হলো একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এটা আমরা দেখে এসেছি, অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দিয়েছে যে 1 অ্যাংস্ট্রন সমান কত সেন্টিমিটার। আমরা বলছি কত সেন্টিমিটার এককে দিয়েছে, তাহলে সেন্টিমিটার এককে হবে 10⁻⁻8 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 10⁻⁻8 সেন্টিমিটার। আর আমি যদি বলি কত মিটার, তাহলে হবে 10⁻⁻10 মিটার। হ্যাঁ, তারপরে একই সঙ্গে মানে পারস্পরিক যাতে রূপান্তর করা যায় এমন অন্তত প্রিপারেশন থাকতে হবে। এরপর আসছে যে তৃতীয় শক্তি স্তরের জন্য এমভিআর এর মান নিচের কোনটি? আমরা জানি তৃতীয় শক্তি স্তর সূত্র হচ্ছে এমভিআর। তারপর সূত্রটা লিখি। সূত্র হচ্ছে এমভিআর ইকুয়াল এনএস বাই টয়েস পাই, এনএস বাই টয়েস পাই। ওকে, এন হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মান, তাহলে তৃতীয় শক্তি স্তর, তাহলে 3h বাই কত আসবে? 2 পাই। 3h বাই কত আসে? 2 পাই আসে, তাহলে 3h বাই 2 পাই, 3h বাই 2 পাই। তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে 3h বাই 2 পাই, 3h বাই 2 পাই। ওকে, এরপর আসি কোন মতবাদে পরমাণুকে বলছে, কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সঙ্গে তুলনা করা হয়েছে? আচ্ছা, আমরা পড়ে এসেছি, আমরা ডাইজেস্টে যখন সলভ করেছিলাম তখন আমরা বলে ফেলছিলাম যে হ্যাঁ, রাদারফোর্ড সাহেব বলছিল যে পরমাণুর যে মডেল রয়েছে এটা আমরা সৌরজগতের সঙ্গে তুলনা করছি। তাহলে আর এবং রাদারফোর্ডের কিন্তু একটা সীমাবদ্ধতাও ছিল, এইটা সে ভুল করেছিল। আচ্ছা, নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? আমি বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন আসবে যে কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য হবে, কোনটির ক্ষেত্রে হবে না। যেমন আমরা তো পড়ে আসছি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য হবে। হ্যাঁ, বোর তত্ত্ব প্রযোজ্য হবে। আচ্ছা, হাইড্রোজেন প্লাস এটার ক্ষেত্রে কি বোর তত্ত্ব প্রযোজ্য হবে? না, এটার ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য হবে না। কেন হবে না? কারণ এখানে কোনো ইলেকট্রনই নাই। আমাদের বোর সাহেব বলছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে, তিনি বলেছিলেন এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে এই যে মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু নিয়ে তিনি কাজ করেছিলেন। বাকি যেগুলো রয়েছে যেমন হিলিয়াম প্লাস, এর মধ্যে একটা ইলেকট্রন রয়েছে, লিথিয়াম 2 প্লাস এটার মধ্যে একটা ইলেকট্রন রয়েছে, বাট হাইড্রোজেন প্লাস যেটা রয়েছে এটার মধ্যে কোনো ধরনের ইলেকট্রন পাচ্ছি না। তাহলে অ্যান্সার হবে হাইড্রোজেন প্লাস। যে তোমার প্রযোজ্য নয় বলছে, তাহলে হাইড্রোজেন প্লাস উইল বি দ্য আনসার। এরপর বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তির E1 হলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হবে? আচ্ছা, বলেছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে তারা আমাদের শক্তি দিয়েছে ভাই E1 এবং বলল যে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন শক্তি কতটুকু হবে। তো আমি এর দেখে আসছি যে EN সূত্রটা হচ্ছে EN ইকুয়াল E1 ডিভাইড বাই n স্কয়ার, E1 বাই n স্কয়ার। তাহলে n বলতে বোঝাচ্ছে আমাদের কি? তাহলে আমি সূত্রটা লিখি একবার। EN ইকুয়াল E1 ডিভাইড বাই n স্কয়ার। তাহলে E1 হচ্ছে প্রথম কক্ষপথের ক্ষেত্রে, আর আমি যতগুলো কক্ষপথ নিব সেটা হচ্ছে n এর মান। n বলতে কক্ষপথের সংখ্যাকেই নির্দেশ করতেছে। যদি তৃতীয় কক্ষপথের কথাবার্তা বলেছে তাহলে এখানে 3 হবে, তাহলে 3 3 কে 9। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে EN ইকুয়াল E1 ডিভাইডেড বাই 9। এটা আছে কত নম্বরে? আছে আমাদের 1 নম্বরে। এটা আমাদের উত্তর হবে। আচ্ছা, তারপর আসি বোর কোনটির ক্ষেত্রে, নিচের কোনটির ক্ষেত্রে বোর পরমাণু মডেল প্রযোজ্য? এবার বলছে প্রযোজ্য, বলেছে প্রযোজ্য নয় এটা কিন্তু না, প্রযোজ্য এটা বলছে। দেখি কার মধ্যে একটা ইলেকট্রন রয়েছে সেটা আমাকে দেখতে হবে। হাইড্রোজেন প্লাসের মধ্যে কি কোনো ইলেকট্রন আছে? না, এটা হবে না। হিলিয়াম প্লাসের মধ্যে কি ইলেকট্রন আছে? হ্যাঁ, একটা ইলেকট্রন আছে। লিথিয়াম প্লাসের মধ্যে একের অধিক ইলেকট্রন রয়েছে। বেরিলিয়ামের মধ্যে একের অধিক ইলেকট্রন রয়েছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হিলিয়াম প্লাস। হিলিয়াম তার দুইটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, বাকি আছে একটা ইলেকট্রন। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হচ্ছে আমাদের হিলিয়াম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হিলিয়াম। ওকে, স্বর্ণপাতের পরীক্ষায় পদার্থের প্রলেপন থাকে কোনটি? আমরা প্রথমেই করে আসছি, এটা জিঙ্ক সালফাইডের প্রলেপন থাকে। এরপর আসি প্লাঙ্কের ধ্রুবকের মান কত? প্লাঙ্কের ধ্রুবকের মান আমরা এই ইআরজি সেকেন্ড মনে রাখতে বলেছিলাম এবং ইআরজি সেকেন্ড দিয়ে দিয়েছে, বাট ইআরজি সেকেন্ড একটা মান এখানে ঠিক নাই।
এইটা হয়তো আমাদের ইআরজি সেকেন্ডের মান, এটা হয়তো যদি এখানে জুল সেকেন্ড না দিয়ে ইআরজি সেকেন্ড দিতে তাহলে এটা কিন্তু উত্তর দেখাইতাম, বাট এটা ভুল দেয়া আছে। জুল সেকেন্ডে দেয়া আছে, জুল সেকেন্ড হচ্ছে এসআই একক, আর মূল যে মানটা আমরা জানি 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, এটা হচ্ছে আমাদের এসআই এককের মান, এবং এটাই কিন্তু উত্তর। আচ্ছা, এরপরে আসি, এরপর কি বলছে, পরমাণুর তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান সমীকরণ কত হবে? কততম কক্ষপথ ভাই? দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে। কততম কক্ষপথের ক্ষেত্রে? দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে মান কত আসবে? আমি এখানে আবার অ্যাপ্লাই করি, আমার যে সমীকরণ ছিল, এই সমীকরণে অ্যাপ্লাই করি। তাহলে এখন কত দেওয়া আছে? তাহলে দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে তাহলে 2h বাই কত আসতেছে? 2h/2 পাই। তাহলে ভাই আমার তো এইখানে এই 2 তো কাটা যাচ্ছে, থাকতেছে কত? h/পাই, h/পাই। এখানে আছে কি h/পাই দেয়া? হ্যাঁ, h/পাই এখানে দেয়া আছে, তাহলে h/পাই এখানে দেয়া আছে। তো আমাদের বইয়ে মানে উত্তর ভুল দেয়া আছে একটু। হ্যাঁ, মানে উত্তর ভুল না, মানে অপশন দেখো, অপশন কিন্তু এটাও হয়, বাট অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্সারটা, আমরা অ্যান্সার এটাই দেখানোর চেষ্টা করবো, এটা যেহেতু তারা মূল সমীকরণটা অ্যাপ্লাই করছে, আমরা অ্যান্সার দেখানোর চেষ্টা করতে পারি, মানে করবো আর কি। ওকে, এরপর আসছে কোনটি আলফা কণা? আমি বলেছিলাম যে আলফা কণা নিয়ে প্রশ্ন আসবে। আলফা কণা কি? আলফা কণার মধ্যে কি একটি নিউট্রন থাকে? না, একটি নিউট্রন থাকে না, এটা আমরা জানি, তাহলে এটা প্রথমেই কাটা। আলফা কণিকার মধ্যে, আলফা কণার মধ্যে দুইটি নিউট্রন থাকে? হ্যাঁ, দুইটি নিউট্রন থাকে। হ্যাঁ, এর মধ্যে কি দুইটা প্রোটন থাকে? হ্যাঁ। একটি প্রোটন থাকে? না, একটি প্রোটন থাকে না, দুইটি প্রোটন থাকে। তাহলে অ্যান্সার আসবে খ নম্বর। এরপর আসছে যে কোন কণার সাহায্যে রাদারফোর্ড বিচ্ছুরণ পরীক্ষা করেন? কোন কণার সাহায্যে রাদারফোর্ড কি করছে? বিচ্ছুরণ পরীক্ষা করেছেন। আমরা জানি রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে কি আবিষ্কার করেছিল? নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। তাহলে কোন কণার সাহায্যে? আলফা কণার সাহায্যে। কোন কণার সাহায্যে? আলফা কণার সাহায্যে। এরপর আসি, বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তাহলে কার? বোরনের ক্ষেত্রে কি বলছে? কৌণিক ভরবেগের মান আমাকে নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে শেষ ইলেকট্রনটা কততম কক্ষপথে যায় আমরা একটু বের করতে হবে। তাহলে ব্রোনের যে আমাদের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তাহলে ব্রোনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্রোনের ভাই ইলেকট্রন আছে 5টা। ইলেকট্রন কয়টা আছে? মোটে ইলেকট্রন আছে তার 5টা। মোটে ইলেকট্রন আছে কয়টি? মোটে ইলেকট্রন আছে বোরনের 5টি। মোটে ইলেকট্রন আছে কয়টি? 5টি। আচ্ছা, এর অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার আসবে h/2 পাই। এটা অ্যান্সার কত আসবে? এটা অ্যান্সার আসবে h/2 পাই। এখন h/2 পাই কেমনে আসলো ভাই? আচ্ছা, h/2 পাই আসছে কৌণিক ভরবেগ, শেষ ইলেকট্রনের কথাবার্তা বলছে, শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন কি বলেছে? 14 নম্বর প্রশ্ন আমার বলেছে পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত, এটা কোন বিজ্ঞানী প্রমাণ করেছেন? আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড সাহেব এটা প্রমাণ করেছিলেন। ওকে, 14টা প্রশ্ন শেষ। আমার পর দিকে আসি, 15 নম্বর কোশ্চেন। পদার্থের মৌলিক বা মৌলিকত্ব নির্ভর করে কিসের উপর? পদার্থের একটি পদার্থের মৌলিকত্ব নির্ভর করছে ইলেকট্রনের উপর। কিসের উপর নির্ভর করে থাকে? ইলেকট্রনের উপর নির্ভর করে থাকে। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট প্রশ্ন, চলে আসতে পারে এই প্রশ্নটা। আচ্ছা, রাদারফোর্ডের মতামতের সাথে সৌরজগতের মিল এর ব্যর্থতা কোন ক্ষেত্রে? আচ্ছা, রাদারফোর্ড বলছিল যে, মানে রাদারফোর্ডের মতামতের সাথে সৌরজগতের মিল এর ব্যর্থতা কোন ক্ষেত্রে? ইলেকট্রন ও গ্রহের ঘূর্ণন, গ্রহগুলোর চার্জ শূন্যতা, পরমাণুর চার্জের উপস্থিতি, চার্জিত কণা, নিউক্লিয়াসের আকর্ষণ, গ্রহ ইলেকট্রনের অবস্থান ও গ্রহগুলোর অবস্থান। না, এগুলাতে একটা হবে না। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এটা। গ্রহগুলো তো চার্জ শূন্য, কিন্তু পরমাণু চার্জ যুক্ত। এটা পরমাণুর চার্জ শূন্যতার কারণ কি? পরমাণুর চার্জ শূন্যতার কারণ কি? ইলেকট্রন ও প্রোটনের সমান সংখ্যা। হ্যাঁ, এটা তো হবে। ইলেকট্রন এবং প্রোটনের সমান সংখ্যার কারণে যতগুলা ইলেকট্রন থাকে ততগুলাই প্রোটন থাকে, যার কারণে এখানে চার্জ নিরপেক্ষ হয়ে যায়। আচ্ছা, এরপরে বলছে কি, আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে, আলফা কণার যে ভর রয়েছে, আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চাইতে কম নাকি বেশি? আলফা কণার যে ভর রয়েছে ইলেকট্রনের চেয়ে অনেক 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 বেশি। আমরা দেখেছিলাম আলফা কণার ভর মনে হয় 7500 গুণ, এমন কিছু একটা ছিল। 7500 গুণ, 7500 গুণ বেশি, এমন কিছু একটা মনে হয় স্যারের বই লেখা আছে। আচ্ছা, অনেক 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 বেশি। ঠিক আছে,
হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তি দেয়া আছে, তাহলে চতুর্থ কক্ষপথের শক্তি কতটুকু হবে? হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তি দেয়া আছে আমাদের, বলেছে চতুর্থ কক্ষপথের শক্তি কতটুকু হবে এটা নির্ণয় করতে হবে। এটা সূত্রে অ্যাপ্লাই করলে আমি অ্যান্সার পাবো কত? অ্যান্সার পাবো 82 মানে -82 কিলোজুল পার মোল, -82 কিলোজুল পার মোল এটা পাবো আমি, -82 কিলোজুল পার মোল। আচ্ছা, এটা আমরা ওই যখন বইয়ে আর একটু আমাদের উদাহরণের কতগুলো ম্যাথ রয়েছে, আমরা উদাহরণের ম্যাথ যখন করবো তখন এই টপিকটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। এখানে কতগুলো বিষয় আছে যেগুলো আমরা বের করতে পারবো, ইজিলি বের করতে পারবো। ওটা পরে আমরা ডাইজেস্ট যখন সলভ করবো, আমরা ডাইজেস্টের পরবর্তী ধাপে দেখবো। আচ্ছা, আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? আলফা কণার মধ্যে কি থাকে? আলফা কণার মধ্যে কি দুইটি প্রোটন থাকে? হ্যাঁ, এটা কি দুইটি ইলেকট্রন থাকে? না, আমার তো দুইটি ইলেকট্রন থাকে না। এটি খুব ধীর গতি সম্পন্ন কণা? না, এটা ধীর গতি সম্পন্ন কণা মোটেও না, এটা হচ্ছে দ্রুত গতি সম্পন্ন একটা কণা, এটা আমাদের আসতেছে না। ইহা ধনাত্মক চার্জিত কণা? হ্যাঁ, ইহা ধনাত্মক চার্জিত কণা। এর ভর সংখ্যা, পরবর্তী বলছে এর ভর সংখ্যা কি 2? না, এর ভর সংখ্যা হচ্ছে 4। আলফা রশ্মির আপেক্ষিক চার্জ কত? আলফা রশ্মি হচ্ছে +2। দ্বিধনাত্মক আধানযুক্ত কণিকাকে বলেছিলাম আমরা আলফা কণা। আচ্ছা, নিম্নের কোনটি একটি পরমাণুর ব্যাস? তাহলে কি বলছে? একটি পরমাণুর ব্যাসের কথা বলছে। আমরা দেখে আসছি পরমাণুর ব্যাস এবং সেন্টিমিটার এককে দেয়া আছে। আমি দেখলাম যে পরমাণুর ব্যাস কত? পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার। আমরা যদি মিটার এককে নিয়ে তাহলে কত আসবে? 1 অ্যাংস্ট্রম বা 10⁻10 মিটার, মিটার এককে এটা। গোয়িং থ্রু দ্য নেক্সট, কৌণিক ভরবেগের সমীকরণ mvr = nh/2π অনুযায়ী কোনটি ভুল? ওকে, m দ্বারা ইলেকট্রনের ভর বোঝায়, ঠিক আছে। আর অরবিটের ব্যাসার্ধ, ঠিক আছে। h প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। v প্রোটনের গতিবেগ, না, v হচ্ছে ইলেকট্রনের গতিবেগ। v হচ্ছে ইলেকট্রনের গতিবেগ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মনে রাখা জরুরি। আমাদের যে এই এইচ রয়েছে, এইচ দ্বারা আমরা প্লাঙ্কের ধ্রুবক বলে, আমি গত ক্লাসে বা ডাইজেস্টের ক্লাসে বলি নাই। আর এই স্কার যেটা রয়েছে, এই স্কার হলো মূলত ওই প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবকের মানে, এটাকে বলি আমরা এই স্কার। আচ্ছা, ওটাকে বলি আমরা এই স্কার বলি। এর পরবর্তী প্রশ্ন কি বলেছে? রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে আবিষ্কার করা হয়েছে? আচ্ছা, সাল থেকে যদিও প্রশ্ন আসে না, কিন্তু কিছু কিছু সাল রয়েছে যেগুলোতে প্রশ্ন আসার মতো। যেমন 24 এর অ্যান্সার হবে আমাদের খ নম্বর। 1911 সালে। কত সালে? 1911 সালে রাদারফোর্ড পরমাণু মডেল প্রস্তাবিত করা হয়েছে বা প্রস্তাবনা দেওয়া হয়েছে। বোর পরমাণু মডেল কত সালে আবিষ্কার করা হয়েছে? ঠিক রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কারের 2 বছর পরে বোর সাহেব তিনি রাদারফোর্ডের কিছু ভুল ত্রুটি লক্ষ্য করে আরেকটা মডেল দিলেন, নাম হলো বোর পরমাণু মডেল। তাহলে একটা 1911 সালে আর একটা 1913 সালে। আচ্ছা, কোনটি রাদারফোর্ডে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় অংশ নেয় না? আচ্ছা, দেখি। জিঙ্ক সালফাইডের পর্দা আছে? হ্যাঁ, জিঙ্ক সালফাইড পর্দা আছে। তেজস্ক্রিয় রেডিয়াম আছে? হ্যাঁ, তেজস্ক্রিয় রেডিয়াম আছে। লেড ব্লক আছে? হ্যাঁ, লেড ব্লকও আছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এটা। তাহলে এত মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট স্বর্ণের পাত। তাহলে আমি দেখলাম স্বর্ণের পাতের যে পুরুত্ব, এখান থেকে প্রশ্ন আসেই। তো ওটা মনে রাখতে হবে স্বর্ণের পাতের পুরুত্ব কত। আমার মনে হয় লেটেস্ট বই অনুযায়ী 0.404 এত সেন্টিমিটার। এটা হচ্ছে স্বর্ণপাতের লেটেস্ট যে পুরুত্ব, মানে হাজার স্যার বইয়ে ঘটনা যেটা হয়েছে, তিনি স্বর্ণের পাতের পুরুত্ব যেগুলা, এগুলো তিনি নিউ এডিশনে চেঞ্জ করেছেন। তো লেটেস্ট এডিশন অনুযায়ী এটা হওয়ার কথা। তো আপনি একটু চেক করবেন যে আপনার বই কততে আছে লেটেস্ট এডিশন অনুযায়ী। এরপর আসি, ডেল্টা এইচ ইকুয়াল এইচ2 মাইনাস এইচ1 ইকুয়াল এইচ ভি। সরি, এটা এইচ ভি না, এটা এইচ নিউ। এখানে এইচ দ্বারা কি বোঝাচ্ছে? এইচ দ্বারা কি ম্যাক্সওয়েলের ধ্রুবক বোঝায়? না। জুলের একক বোঝায়? না। নিউ এর ধ্রুবক বোঝায়? না। তাহলে কি প্লাঙ্কের ধ্রুবক বোঝায়। এবং প্লাঙ্কের ধ্রুবকের মান আমরা মনে রেখেছিলাম যে (6 × 10⁻34 জুল সেকেন্ড। এরপরে কি আছে কিছু? আচ্ছা, এরপর বলছে আলফা কণা কি? পরবর্তী প্রশ্ন, আলফা কণা কি? আমরা দেখেছি আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলে আলফা কণা। যদিও বর্ণনা ভুল, আমি পার্শিয়ালি কোশ্চেনটাকে ভুল বলবো, কারণ এখানে আধান দেয়া আছে কি? আধান কিন্তু দেয়া নাই। এখানে কি হবে? আধান হবে। তাহলে দ্বিধনাত্মক হিলিয়াম যে নিউক্লিয়াস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমি বলছি কি? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলছি আমরা আলফা কণিকা।
সো করার কিছু নাই, বাকিগুলোর সঙ্গে একটার সঙ্গে মিলতেছে না, তো আমাকে এটা দেখাতে হবে। রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় জিঙ্ক সালফাইড কেন ব্যবহার করেছিলেন তিনি? তিনি জিঙ্ক সালফাইড ব্যবহার করেছিলেন আলফা কণার দিক পরিবর্তন করার জন্য, আলফা কণার দিক পরিবর্তন বোঝার জন্য, ধনাত্মক ক্ষেত্র তৈরি করার জন্য, নাকি ঋণাত্মক ক্ষেত্র তৈরি করার জন্য। তিনি ধনাত্মক ক্ষেত্র তৈরি করার জন্য করেন নাই, ঋণাত্মক ক্ষেত্র তৈরি করার জন্য কিছু করেন নাই। তিনি দিক পরিবর্তন করার জন্য না, দিক যে পরিবর্তন হচ্ছে এইটা বোঝার জন্য তিনি জিঙ্ক সালফাইডের প্রোডাক্টযুক্ত পর্দা ব্যবহার করেছেন। জিঙ্ক সালফাইড হচ্ছে একটা অনুপ্রভা সৃষ্টিকারী একটা পদার্থ। এটা যে পর্দাটা হয়, তাহলে এই যে ইলেকট্রনগুলো ছিল, ইলেকট্রনগুলো এখানে হিট করতে এবং সেখান থেকে আলোক ছটা দেখা যেত। তো তিনি বুঝতেন যে হ্যাঁ, দিক পরিবর্তন হয়েছে নাকি দিক পরিবর্তন হয়নি। এই জন্য তিনি এই জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করতেন, যেটা একটা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। আচ্ছা, নিচের কোনটি প্লাঙ্কের সমীকরণ? নিচের কোনটি প্লাঙ্কের সমীকরণ? তাহলে অ্যান্সার কি আসবে? নিচের কোনটি প্লাঙ্কের সমীকরণ? এটা তো আমাদের আইনস্টাইনের সমীকরণ, এটা তো আসবে না, এটা আমাদের আসার কথা নয়। আচ্ছা, এটা তো আসার কথা নয়। ই ইজ ইকুয়াল এইচ নিউ, দ্যাট উইল বি দ্য আনসার। প্লাঙ্কের সমীকরণ কি? ই ইজ ইকুয়াল এইচ নিউ। এই ছিল আমাদের কোয়ান্টাম সংখ্যা রিলেটেড পড়াশোনা কোনো করি নাই ডাইজেস্ট থেকে। আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে পড়াশোনা করবো, তারপর কোয়ান্টাম সংখ্যার যে কোশ্চেনগুলো রয়েছে কোশ্চেনগুলো সলভ করব। কোয়ান্টাম সংখ্যা থেকে বেশ অনেকগুলো প্রশ্নই দেওয়া আছে, আশা করা যায় এগুলো সমাধান করতে পারবো খুব দ্রুততার সঙ্গে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।